পথের উপর, তো আগের দিনে যেখানে শেষ করেছিলাম, পথের উপর নির্ভর করে প্রক্রিয়াকে কভাগে ভাগ করা যায় দুভাগে। একটা হচ্ছে কি পরাবর্ত, রিভার্সিবল, আর অপরাবর্ত, ইররিভার্সিবল। এই দুটো ভালো করে বুঝলে কি হবে, থার্মোডাইনামিক্সের যে বেশিরভাগ অঙ্ক সেগুলো কোনো অসুবিধা হবে না। পরাবর্ত মানে রিভার্সিবল, অর্থাৎ কতগুলো এরা শর্ত মানবে। এক, পরাবর্ত প্রক্রিয়া কি বহু সংখ্যক না বলে বলবো কি অসংখ্য ধাপে, মানে ইনফাইনাইট ধাপে সম্পন্ন হবে একটা প্রক্রিয়া। দুই, তাহলে অসংখ্য ধাপে সম্পন্ন করতে গেলে সময় লাগবে কি অসীম সময় লাগবে। তিন, প্রতিটি ধাপে কি থাকবে, সাম্যাবস্থা বজায় থাকবে। প্রতিটি ধাপে সাম্যাবস্থা বজায় থাকবে। চার, কে না পি এক্সটার্নাল, এটা বুঝাবো আমি। পি এক্সটার্নাল বা বাহ্যিক চাপ, পি এক্সটার্নাল মানে কি বাহ্যিক চাপ, সেটা কি হবে সবসময় কার সিস্টেমের চাপের সমান হবে। সিস্টেমের চাপের সমান, অর্থাৎ পি এক্সটার্নাল ইকুয়াল টু কি হবে পি ইন্টারনাল। এবার দেখো, তোমার যদি অঙ্কে সিস্টেমে আদর্শ গ্যাস থাকে, তাহলে এটা কি হয়ে যাবে, এই পি ইন্টারনালটা কি হয়ে যাবে পি অফ আইডল গ্যাস। এবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ জানি, পিভি সমান এন আরটি, পিভি সমান এন আরটি। তাহলে পি সমান কি হবে এন আরটি বাই ভি। তাহলে তখন তুমি পি আইডল বা পি ইন্টারনাল বা পি এক্সটার্নালের জায়গায় কি লিখতে পারো, এন আরটি বাই ভি, অনলি যদি সিস্টেমে কি থাকে আদর্শ গ্যাস ভরা থাকে। এই গেল। এবার অপরাবর্ততে কি হবে, এর বিপরীত অর্থলাই হবে। তাহলে অপরাবর্ত কি হবে, কয়েকটা ধাপে হবে, কয়েকটি ধাপে বা এক ধাপে হতে পারে, কয়েকটি ধাপে হবে। দুইকে সময় কম লাগবে। তিনকে যে কয়েকটা ধাপে হবে সাম্যাবস্থা বজায় থাকবে না, প্রতিটি ধাপে সাম্যাবস্থা বজায় থাকবে না। আর এক্ষেত্রে কি হবে না, বাহ্যিক চাপটা কনস্ট্যান্ট হবে, পি এক্সটার্নাল কে যাবে কনস্ট্যান্ট বা স্থির হবে। বাহ্যিক চাপ কি হবে স্থির হবে, বাহ্যিক চাপ কি হবে স্থির হবে, অর্থাৎ পি ফাইনাল, পি এক্সটার্নালটা কি হয়ে যাবে পি ফাইনাল, মানে ফাইনালি যে প্রেসার হবে তার সমান হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, প্রক্রিয়া কিন্তু একই, পরাবর্ত যেখান থেকে শুরু আর শেষ কিন্তু দুজনের একই। ধরো একটা পিস্টনে কি রাখা আছে, পিস্টনের ভিতরে গ্যাস রাখা আছে, আদর্শ গ্যাসই ধরো। কি চাপে আছে, ধরো 10 এটিএম চাপে আছে, 2 লিটার গ্যাস রাখা আছে। 10 এটিএম চাপে 2 লিটার গ্যাস আছে একটা নির্দিষ্ট প্রেসারে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে। এবার আমাকে প্রক্রিয়াটা করতে হবে কি, এটা এক্সপান্ড করতে হবে, প্রসারণ করতে হবে। প্রক্রিয়াটা কি করতে হবে, প্রসারণ। ধরো কি প্রসারণ না, চাপটা আমি করে দেবো কত না, চাপটা হয়ে যাবে আমার 5 বা 10 ছিল তো, তাহলে চাপটাকে আমি করে দেব 2 এটিএম।
তাহলে আয়তন হয়ে যাবে কত? 10 লিটার। যদি আমি স্থির তাপমাত্রায় করি, স্থির তাপমাত্রায় প্রক্রিয়াটা আমি করছি, তাহলে স্থির তাপমাত্রা মানে সমষ্ণ, তাহলে P1 V1 সমান কি হয়ে যাবে? আদর্শ গ্যাস, যেহেতু এখানে ভিতরে কি গ্যাস রাখা আছে? আদর্শ গ্যাস। তাহলে P1 V1 সমান P2 V2, অর্থাৎ 10 × 20 2 × 10 = 20। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই গ্যাসটা যখন পিস্টনে এভাবে 10 atm চাপে 2 লিটার আয়তন নিয়ে স্থির আছে, এর মানে কি বোঝাচ্ছে? যে ভিতরের চাপ, তাহলে P ইন্টারনাল কত? 10 atm। ভালো করে বুঝবে, P ইন্টারনাল কত? 10 atm। এবারে এই অবস্থায় পিস্টনটা তো স্থির আছে, তাহলে পিস্টনটা স্থির আছে মানে পিস্টনের একটা চাপ আছে, পিস্টনের নিজস্ব একটা চাপ আছে, আর কিছু ধরো আমি ছোট ছোট কণা বা ভর চাপিয়েছি পিস্টন। তাহলে 10 atm এ এই গ্যাসটা পিস্টন এইভাবে স্থির হয়ে আছে, সাম্যাবস্থায় আছে, মানে বুঝাচ্ছে কি? তাহলে এই পিস্টনের ভর দ্বারা যে চাপ হবে এবং এর উপরে এই যে মাসগুলো, ছোট ছোট মাসগুলো দেওয়ার ফলে যে ভর হবে, তারা মিলে টোটাল চাপ কত করবে? তাহলে P এক্সটার্নাল কত হবে? না 10 atm। তবে তো এই সাম্যাবস্থায় পিস্টনটা এখানে দাঁড়িয়ে থাকবে, কি বুঝলে? তাহলে পিস্টন এবং পিস্টনের উপর থাকা ছোট ছোট ভরের যে চাপ, বাইরে থেকে যে চাপ দিচ্ছে তারা, সেই চাপ এবং ভিতরে সিস্টেমের ভিতরে যে গ্যাস আছে, গ্যাসের যে ইন্টারনাল বা আভ্যন্তরীণ চাপ, সেটা সমান হওয়ার জন্যই পিস্টনটা এই অবস্থায় কি স্থির দাঁড়িয়ে আছে। কে বেশি হলে, ধরো ভিতরে যদি সিস্টেমের চাপ বেশি হয় তাহলে পিস্টনকে ঠেলে উপর দিকে তুলে দেবে, বা বাইরের চাপ যদি বেশি হয় তাহলে তো পিস্টনটা সরে আসতে ভিতরের দিকে। তাহলে এটা যখন তুলবে তখন হবে প্রসারণ, আর বাহ্যিক চাপ যখন ঠেলে নামাবে তখন হবে কি? সংকোচন। তো আমি বলছি প্রসারণ হবে, মানে চাপ 2 atm এ নিয়ে যাবে। তাহলে কি করে? 10 atm থেকে 2 atm এ নিয়ে যেতে হবে। এবারে বলতেছি এই যে প্রক্রিয়াটা, প্রসারণ প্রক্রিয়াটা 10 atm থেকে 2 atm এ যাওয়া বা 2 লিটার থেকে 10 লিটারে যাওয়া, এই প্রক্রিয়াটা আমি দুভাবে করতে পারি। আমি দুটা রাস্তায় এখান থেকে এখানে যেতে পারি, এখান থেকে এখানে যাওয়া আমি দুটা রাস্তায় যেতে পারি। একটা রাস্তার নাম কি? পরাবর্ত, আরেকটা রাস্তার নাম কি? অপরাবর্ত। তাহলে কোনখান থেকে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু ঠিক স্থির আছে, আমি শুধু কোন রাস্তায় যাচ্ছি রাস্তা দুটো আলাদা করি। দেখো এবার মন দিয়ে শোনো, পরাবর্ত কিভাবে যাবে? এখান থেকে এখানে অসংখ্য ধাপে যাবে। ধরো তাহলে উপরের চাপ 10 atm আছে, P এক্সটার্নাল, আর P ইন্টারনাল কত? 10 atm। এবার এখানে একটা জিনিস জানতে হবে, প্রসারণ হওয়ার সময় তাহলে কে কাকে সরাবে? তাহলে ভিতরের চাপটা বাইরের জনকে ঠেলে সরালে তবে প্রসারণ হবে। তাহলে যে কাজটা করছে, প্রথম কাজটা বা সংকোচনের যে করবে, তাকে বলা হবে কি? ড্রাইভিং ফোর্স। তাহলে এখানে ইন্টারনাল প্রেসারটাই হচ্ছে কি? ড্রাইভিং ফোর্স বা চালক বল। তাহলে এখানে চালক বল কি? ভিতরের চাপ, প্রসারণের ক্ষেত্রে বলতেছি। এটা সংকোচন হলে তখন উপরজন ফেলে আনবে, তখন চালক বল হয়ে যাবে কি? P এক্সটার্নাল। তাহলে এখানে চালক বল বা ড্রাইভিং ফোর্স কে না আভ্যন্তরীণ চাপ, সিস্টেমের চাপ। কি ঘটনার সময় বলতেছি? যখন প্রসারণ করতেছি। তাহলে P এক্সটার্নাল বা বাহ্যিক চাপ তখন কি করবে? তাহলে এ চাইছে ভিতরের চাপ চাইছে ঠেলে সরাতে, আর বাহ্যিক চাপ তখন কি করবে? আর ঠেলে সরানোটাকে বাধা দেবে। তাহলে P এক্সটার্নাল বা বাহ্যিক চাপকে আমি কি বলবো? অপোজিং ফোর্স। অপোজিং ফোর্স বা কে? বাধা বল, বা বাধা বল না বলে কি বলবো? বিরুদ্ধ বল। বুঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে প্রসারণের ক্ষেত্রে, সে পরাবর্ত হোক অপরাবর্ত হোক, প্রসারণের ক্ষেত্রে তাহলে যেহেতু সিস্টেমের আয়তন বাড়বে, তাহলে এটা উপর দিকে ঠেলা হবে, তাহলে চালক বল বা ড্রাইভিং ফোর্স কি হবে? সিস্টেমের চাপ বা সিস্টেমের যে বলটা পাবে। আর তখন বাহ্যিক চাপ বা বাহ্যিক বলটাকে কি বলবো? না ওর প্রসারণের বিরুদ্ধে সে বাধা দেবে, এই জন্য এটা বলবো কি? বিরুদ্ধ বল।
একই জিনিস এটা যদি সংকোচন হতো, এই প্রসেসটা যদি প্রসারণ না হয় সংকোচন হতো, তখন কে ঠেলে আনবে? বাইরের চাপটা। তখন বাইরের চাপটা হয়ে যাবে কি ড্রাইভিং ফোর্স বা চালক বল, আর ভিতরের চাপটা বিরুদ্ধে ঠেলে আনবে, তখন ভিতরের চাপটা হয়ে যাবে কি বা ভিতরের বলটা হয়ে যাবে কি বিরুদ্ধ বল। ভালো করে মন দিয়ে আরেকবার শুনে না, যদি ঘটনাটা প্রসারণ হয় তাহলে সিস্টেমের ভিতরের চাপটা হবে কি ড্রাইভিং ফোর্স বা চালক বল, আর বাইরের চাপটা হবে কি বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্স। বুঝা যাচ্ছে? আর এটা যদি প্রসারণ না হয়ে সংকোচন হতো তাহলে কি হতো? তাহলে বাইরের বাহ্যিক চাপ বা বলটা হতো কি ড্রাইভিং ফোর্স বা চালক বল, আর ভিতরের চাপটা হতো কি বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্স। বোঝা গেছে? তাহলে অপরাবর্তেও যেহেতু আমি প্রসারণ করতেছি, অপরাবর্তেও ড্রাইভিং ফোর্স কে ভিতরে চাপ বা বল, আর পরাবর্ত অপরাবর্ত যে কারোর ক্ষেত্রে তাহলে বাহ্যিক চাপটাকে কি বলবো? বিরুদ্ধ বল বা অপোজিং ফোর্স। এবারে আসতেছি কি না অসংখ্য ধাপে কিভাবে হবে, আর সেটা কয়েকটা ধাপে কিভাবে হবে। দেখো, আমি যদি এখান থেকে এই যে ছোট ছোট ভর চাপিয়েছি, এর একটা ভরকে যদি আমি নামিয়ে নিই, ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভর চাপিয়েছি, তার একটা ভরকে যদি আমি নামাই তাহলে কি দাঁড়াচ্ছে? একটা ভর, তাহলে এই টোটাল ভর প্লাস পিস্টনের ভর মিলে কত ছিল? 10 এটিএম। তাহলে একটা ক্ষুদ্র ভর যদি নামিয়ে নিই তাহলে চাপটা পিস্টনের যে বাহ্যিক চাপটা সেটা কমে কি হবে? 9.999 এটিএম। 9.999 এটিএম। কি করলাম? ক্ষুদ্র একটা ভরকে আমি নামিয়ে নিলাম, ফলে উপরের যে বাহ্যিক চাপটা মানে যেটা বিরুদ্ধ বল সেটা কমে কত হলো? সামান্য কমে যাবে, যেহেতু ক্ষুদ্র একটা ভরকে নামিয়ে নিয়েছি। তাহলে 9.999 এটিএম। তখন ভিতরের চাপ কত? 10 এটিএম। তাহলে কোনটা বেশি? ভিতরের চাপ বেশি, বাইরের চাপ কম। তাহলে কি হবে? তাহলে ভিতরের চাপ এই পিস্টনটাকে হালকা ঠেলে উপরের দিকে তুলে দেবে, হ্যাঁ কি না? মানে তাহলে আয়তনটা 2 লিটার থেকে সামান্য বেড়ে যাবে। তাহলে 2 লিটার থেকে সামান্য বেড়ে যাওয়া মানে কি হবে? প্রসারণ হবে। কিন্তু সে প্রসারণটা কি খুব ক্ষুদ্র। আর এবার এই 10 এটিএমটা কতক্ষণ প্রসারণ হবে? যতক্ষণ না 9.999 এটিএম। তাহলে এই 10 এটিএমটা কমতে কমতে কত আসবে? 9.999 এটিএম যখন আসবে তখন আবার পিস্টনটা কি হবে? সাম্যাবস্থায় আসবে। এবারে দেখো, এই যে অল্প পরিমাণ কমে গেল, 10 থেকে 9.999 হলো, তাহলে যে সামান্য পরিমাণ কমলো সেটা কিন্তু আমাদের কোনো ধর্তব্যের মধ্যে আসছে না, নেগলেক্টেড করতে পারি। তাহলে আমি বলতে পারি কি এখন বাহ্যিক চাপ অন্তপক্ষে কত? 9.999। আমি বলতে পারি যে এটা টেন্ডস টু 9.999 মানে ইকুইভ্যালেন্ট টু 10। মানে তাহলে বাহ্যিক চাপটা কে আভ্যন্তরীণ চাপের সমান। এই যে পি এক্সটার্নাল ইকুয়াল টু কি পি ইন্টারনাল। তাহলে প্রথম ধাপে হলো, তাহলে পি এক্সটার্নাল ইকুয়াল টু পি ইন্টারনাল। আর এখন বাহ্যিক চাপটা তাহলে হয়ে গেল কত? 10 থেকে 9.999। পরের ধাপে একটা ধাপ হলো, পরের ধাপে আমি কি করলাম? আবার একটা ভরকে কমালাম। তাহলে এটা তখন হলো ধরো 9.998। তাহলে কি হবে? এই যে 9.999 ভিতরে চাপ ছিল, এই আবার ঠেলে উঠবে। কতক্ষণ পর্যন্ত ঠেলে উঠবে? যতক্ষণ না চাপ 9.998 হচ্ছে। তাহলে আবার সেকেন্ড ধাপে কিছুটা প্রসারণ হলো। কিন্তু আমি যদি 9.999 এর সাপেক্ষে 9.998 কে দেখি, কি দেখবো? যে নেগলেক্টেড, কোনো চেঞ্জ হয়নি। তাহলে আবারও বলতেছি কি পি এক্সটার্নাল ইকুয়াল টু পি ইন্টারনাল। তাহলে লক্ষ্য করো, তাহলে পি এক্সটার্নাল কিন্তু আর 10 নেই, আস্তে আস্তে কমছে। 9.999, তারপর 9.998। তাহলে এক্ষেত্রে পরাবর্ত প্রক্রিয়ায় পি এক্সটার্নাল অনবরত কি চেঞ্জ হবে। তাহলে পি এক্সটার্নাল পরিবর্তনশীল। পি এক্সটার্নাল কি হবে? পরিবর্তনশীল, অর্থাৎ ভেরিয়েবল। পি এক্সটার্নাল কি হবে? ভেরিয়েবল। পি এক্সটার্নাল ভেরিয়েবল বা পরিবর্তনশীল। কিন্তু দেখো, এরকম অল্প 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 কমতে কমতে একটা সময় তো আসবে যে বাহ্যিক চাপ কত? 2 এটিএম এ পৌঁছাবে।
তাহলে বাহ্যিক চাপ 2 atm এ পৌঁছালে আভ্যন্তরীণ চাপ 2 atm মানে সাম্যাবস্থায় পৌঁছে যাবে, মানে প্রক্রিয়াটা এই অবস্থা থেকে এই অবস্থায় কিন্তু আসবে। কিন্তু আসতে তোমাকে কত স্টেপ করতে হবে, এরকম ছোট 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 কমিয়ে এখানে আসতে কি কত ধাপ, অসংখ্য ধাপ লাগবে। আর অসংখ্য ধাপ করতে প্রত্যেকটা ধাপে একটা করে এরকম মাস নামিয়ে নামিয়ে যদি অসংখ্য ধাপে যাও তাহলে সময় কত লাগবে, অসীম সময় লাগবে। এবারে চলে আসো, প্রতিটি ধাপে সাম্যাবস্থা বজায় থাকবে, এই কথার অর্থ কি? ধরো আমার প্রসারণ হচ্ছে, আমি এটা বোঝাতে চাইছিলাম বারবার, প্রসারণের ক্ষেত্রে ড্রাইভিং ফোর্সকে চালক বলকে ভিতরের চাপ সিস্টেম, আর অপোজিং ফোর্সকে না বাহ্যিক চাপ। তো আমি যদি উল্টাটা করি, ধরো এটা 10 ছিল 9.999 করেছি প্রথম ধাপে, যেটা এটিএম করলাম, তাহলে কি কমেছে উপরে একটা ভর, কমানোর ফলে কি হলো, এই প্রসারণ হয়ে উঠে গেল, তখন এর চাপ কত হয়ে গেল 9.999 atm, যেটা আমি নেগলেক্টেড করে প্রায় 10 বলতে পারি। এবার আমি যদি এই প্রসেসটাকে বলি যে এই একটা ভর যে নামিয়ে নিয়েছিলাম সেই একটা ভরকে যদি আবার চাপিয়ে দিই, এবার কি হবে? এবারে দেখো তোমার ভিতরের চাপ কত, 9.999 প্রসারণ হয়ে গেছে, আর বাইরে ছিল 9.999, একটা ভর আবার যোগ করে দেওয়ার ফলে যেটা নামিয়ে দিয়েছিলাম সেটা আবার জুড়ে দিলে তাহলে উপরে বাহ্যিক চাপ কত হয়ে যাবে, 10 atm। তাহলে এবারে বলো কোনটা বেশি, বাহ্যিক চাপ বেশি আর আভ্যন্তরীণ চাপ কম। তাহলে এবার কি হবে, এবার পিস্টনটা কি হবে, নাম অর্থাৎ সংকোচন হবে, অর্থাৎ সংকোচন হবে। এবার ড্রাইভিং ফোর্স কিন্তু আর তোমার আভ্যন্তরীণ নয়, কে ঠেলে আনতেছে, বাইরের চাপ। তাহলে এবার ড্রাইভিং ফোর্স হচ্ছে বাহ্যিক চাপ আর অপোজিং ফোর্স হচ্ছে আভ্যন্তরীণ চাপ। এই যে আসবে, এটা করার ফলে দেখা যাবে কি একই রেট আগে যে অবস্থায় ছিল হুবহু সেই একই অবস্থায় ফিরে আসবে। ব্যাপারটা বোঝা গেল? প্রথমে ভিতরে 10 atm ছিল, বাইরে 10 atm ছিল, আমি একটা ভর কমিয়ে নিলাম, তাহলে ভিতরের বাইরের চাপ হয়ে গেল কত, 9.999। তখন ভিতরের যেহেতু বেশি ছিল এ প্রসারণ করে কোথায় গেল, 9.999 এ গেল এবং একটু প্রসারণ হলো। তাহলে একটা ধাপ করলাম, তো প্রসারণ হয়ে একটা ধাপে গেল। এবার আমি কি করতেছি যে ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্সটাকে উল্টে দেব, মানে আমি উপরে যে একটা ভর নামিয়ে নিলাম সেটা আবার যোগ করে দিলাম। তাহলে এবারে কি দেখবো, উপরের চাপ বেড়ে গেছে, বাহ্যিক চাপ বেড়ে গেছে, নিচে কম। এবারে প্রসারণের জায়গায় কি হবে, সংকোচন হবে। প্রশ্ন হচ্ছে এই সংকোচন হয়ে সিস্টেম কোথায় ফিরবে? বলতেছি কি সিস্টেম আগে যে জায়গায় ছিল, একটা ধাপ করার প্রসারণ করার সময়ে সিস্টেমটা যে প্রসারণ হওয়ার আগে যে কন্ডিশনে ছিল, এখন সংকোচন করলে ঠিক সেই কন্ডিশনে রিটার্ন আসবে। মানে তাহলে অল্প যে ড্রাইভিং ফোর্স বাড়া কমাটাকে আমি যদি আবার উল্টা করে দেই তাহলে সিস্টেম আবার আগের জায়গায় ফিরে আসবে। এটাকেই বলা হবে কি সাম্যাবস্থা। তাহলে প্রতিটা ধাপে কি থাকবে, সাম্যাবস্থা বজায় থাকবে। এই হলো পরাবর্ত প্রক্রিয়া। এবার চলে আসো, তাহলে এইভাবে আমরা বহু স্টেপে 2 atm এ যেতে পারি। আরেকটা রাস্তা কি আছে, ধরো আমি দেখে নিলাম যে কতগুলা এখানে ভর থাকলে 2 atm হবে। ধরো আমি দেখলাম যে এটা 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 আর পিস্টনটা থাকলে 2 atm চাপ হয়ে যাবে। তাহলে বাকি যেগুলো আছে সেগুলা নামিয়ে দিলে, তাহলে সেগুলা একটা একটা আস্তে আস্তে না, আমি একদম ধরবো এতগুলা যে আমার এইগুলা হলে 2 atm হয়ে যাবে, তাহলে বাকি যেগুলা বাকি আছে সবগুলাকে একসঙ্গে আমি নামিয়ে দিলাম। এগুলা সব একসঙ্গে আমি নামিয়ে দিলাম, একটা একটা করে নাও। তাহলে একসঙ্গে নামিয়ে দিলে তাহলে বাইরের চাপটা হঠাৎ করে কি হয়ে যাবে, 2 atm। ঠিক, আমি 2 atm রাখার জন্য পিস্টন আর যতগুলা ভর দরকার সেটা বাদে বাকি যতগুলা ছিল আমি একটা একটা আস্তে আস্তে না, একটা একটা করে না, বাকি যতগুলা লাগবে না সবগুলাকে আমি একসঙ্গে নামিয়ে দিলাম। তাহলে সঙ্গে সঙ্গে বাহ্যিক চাপ আমার কত হয়ে গেল, 2 atm। কত ধাপে, এক ধাপে আমি বাহ্যিক চাপকে কত করে দিলাম, 2 atm। ভিতরের চাপ কত ছিল, 10 atm। তাহলে এ কি করবে, তাহলে এবারে বলো, তাহলে ভিতরের চাপ 10
আর ভর কমে নেওয়ার জন্য বাইরের চাপ 2। তাহলে ভিতরের চাপ কি করবে? ভিতরের চাপ যেহেতু বেশি, চাপের পর ড্রাইভিং ফোর্স ভিতরের চাপ, তাহলে ও পিস্টনটাকে ঠেলে তোলার চেষ্টা করবে। কতক্ষণ পর্যন্ত ঠেলবে? যতক্ষণ না এই ভিতরের চাপ 10 থেকে 2 হচ্ছে। তাহলে এ ততক্ষণ পর্যন্ত কি পিস্টনটাকে ঠেলে তুলতে থাকবে একদম কুইক। 10 উপরে 2 হয়ে গেছে, তাহলে 10 কি চাইবে? 2 নিচে 2 হতে, তাহলে এটাকে কি করবে? খুব ঝটকায় কি করবে? উপর দিকে পিস্টনটাকে তুলে দিয়ে এসে স্থির হয়ে যাবে। তাহলে এটা কটা ধাপে হলো? আমি সব ভর যতগুলো ভর লাগবে না এক ধাপে নামিয়ে দিলাম। তাহলে এটা প্রসেসটা কি হলো? এক ধাপে হলো। কেউ দুটা ধাপেও করতে পারে, মানে হাতে গোনা যাবে এরকম কয়েকটা ধাপে করতে পারে। আমি একটা ধাপে দেখালাম। তাহলে একটা ধাপ করতে সময় কি লাগবে? কম লাগবে। এবারে দেখো, এবার তুমি যদি বলো যে স্যার যেগুলো আমি নামিয়েছিলাম সেগুলো আবার যোগ করে দেবো, যোগ করে দিলে উপরে কত হয়ে যাবে? 10। ভিতরে কত আছে এখন? 2। তাহলে তুমি চাইতেছো তাহলে ভিতরে যেহেতু 10 করে বাইরে যেহেতু 10 করে দিয়েছি, সেটা আবার তাহলে কি হবে? আবার ফিরে ফিরে সেই আগের কন্ডিশনে 10 এটিএম 2 লিটারে ফিরবে, এই আশা যদি করে থাকো, এবারে কিন্তু আর ফিরবে না। তাহলে অপরাবর্তে যেটা একটা ধাপে হয়েছিল, যেটা ছোট ছোট ধাপে হচ্ছিল, তার ছোট ছোট আমি ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্স চেঞ্জ করে আবার আগেরটায় ফিরে আসতে পারতাম, হুবহু আগেরটায়। কিন্তু এটা যেহেতু এক ধাপে অনেক পরিবর্তন হয়ে গেছে, এর কিন্তু তুমি ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্সকে চেঞ্জ করলে কিন্তু হুবহু আবার আগের স্টেপে ফিরে আসতে পারবে না। এই জন্য কি বলা হচ্ছে? এর প্রতিটা ধাপে সাম্যাবস্থা বজায় থাকবে না। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখন আমার সিস্টেম যে চাপের বিরুদ্ধে ঠেল দিচ্ছে, এই যে 10 এটিএমটা যার বিরুদ্ধে অপোজিং ফোর্সকে বাইরের চাপ, তো বাইরের চাপ কত? আমি তো এক ধাপে সব নামিয়ে দিচ্ছি, তাহলে বাইরের চাপ কত? 2 এটিএম। তাহলে এ যখন প্রথম ঠেলতেছে তখনও কাকে ঠেলতেছে? 2 এটিএম। ঠেলে ঠেলে ধরো 10 থেকে 9 হলো। 9 যখন ঠেলতেছে কাকে ঠেলতেছে? সেই 2 এটিএম কে। 9 8 হলো, কাকে ঠেলতেছে? 2 এটিএম কে। তাহলে এর আজ কতক্ষণ? তাহলে 9 7 8 6 এরকম হয়ে 2 যতক্ষণ না ভিতরে হয়, তাহলে ভিতরে 2 হওয়া পর্যন্ত এক কাকে ঠেলে যাচ্ছে সবসময়? 2 কে। মানে এই যে প্রসারণটা হচ্ছে, তাহলে বাহ্যিক চাপ সবসময় কত থাকছে? 2 এটিএম। মানে যেটা ফাইনাল চাপ, এই যে এটা তো ফাইনাল, শেষে 2 এটিএম এসে তো স্থির হবে। তাহলে সেটাই তো আমি প্রথমে বলছি। তাহলে এ সবসময়, তাহলে যখন একটা ধাপে হচ্ছে তখন বাহ্যিক চাপ, সিস্টেমের চাপটা যে বাহ্যিক চাপকে ঠেলে তুলতেছে, সে বাহ্যিক চাপটা সবসময় কি 2 এটিএম এ আছে। অর্থাৎ বাহ্যিক চাপ বা পি এক্সটার্নাল কে কনস্ট্যান্ট বা স্থির। কিন্তু তুমি পরাবর্তে দেখো, পরাবর্তে আমি ধাপে ধাপে করছিলাম, যখন একটা গুলতি নামালাম বাহ্যিক চাপ কত? 9.99। আরেকটা নামালাম 9.998, আরেকটা নামালাম 9.997। তাহলে বাহ্যিক চাপ সবসময় কি হচ্ছিল? চেঞ্জ হচ্ছিল। পি এক্সটার্নাল পরিবর্তনশীল, ভেরিয়েবল। আর এর ক্ষেত্রে কি একসঙ্গে সব নামিয়ে দিয়েছি, মানে বাইরের চাপ কত হয়ে গেল? 2। এবার এ যখন ঠেলতেছে সবসময় কার বিরুদ্ধে ঠেলতেছে? ওই 2 কে ঠেলে নিয়ে তুলতেছে। তাহলে বাহ্যিক চাপের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট বা স্থির, সেটা কোনটা? না ফাইনালি যে প্রেসারটা সিস্টেম পাচ্ছে, মানে পি এক্সটার্নাল ইকুয়াল টু পি ফাইনাল। এইগুলো পরাবর্ত অপরাবর্ত বুঝা। তাহলে অঙ্ক কষার সময় যেটা মাথায় রাখতে হবে, পরাবর্ত প্রক্রিয়া মানে অনেক ধাপে হবে, তার পি এক্সটার্নালটা কি হবে? পি ইন্টারনালের সমান হবে। আর পি এক্সটার্নালটা কি হবে? সব সময় পরিবর্তন হবে, মানে একটু একটু করে কমবে বা বাড়বে যদি সংকোচন হয়। আর অপরাবর্তর ক্ষেত্রে কি হবে? পি এক্সটার্নাল কি থাকবে? ফিক্সড থাকবে, এবং একটা ধাপে হলে সেটা কি হবে? পি ফাইনালের মানে শেষ যে চাপ তার সমান হবে। এবারে যদি বলো পরাবর্ত অপরাবর্ত পক্ষের উদাহরণ, উদাহরণ সেই একই কথা বলবো, নিঃসঙ্গ সিস্টেমের মতো। প্রকৃতিতে বা বাস্তবে পরাবর্ত প্রক্রিয়ার 100% কোনো উদাহরণ নেই। তাহলে পরাবর্ত প্রক্রিয়া একটা কি? কাল্পনিক। পরাবর্ত প্রক্রিয়া একটা কি? কাল্পনিক। সেখানে যেমন নিঃসঙ্গ সিস্টেমের উদাহরণ দিচ্ছিলাম কি, যে থার্মোফ্লাক্সের জল, গরম জল রাখাটা কিছুটা নিঃসঙ্গ সিস্টেমের উদাহরণ, সেরকম কিছুটা 100% পরাবর্তক বিশ্বে কোনো সিস্টেম নেই। তাহলে কিছুটা পরাবর্তকের মানে এরকম সিস্টেম কি? গ্যালভানিক কোষ। ক্লাস 12 যখন পড়াবো গ্যালভানিক কোষ,
মানে ব্যাটারি ফ্যাটারি এগুলা কি হবে, কিছুটা পরাবর্ত কোষের উদাহরণ। আর অপরাবর্ত তো বিশ্বের যা প্রক্রিয়া ঘটতেছে সব অপরাবর্ত। জলপ্রপাত থেকে জল নিচে নামতেছে অপরাবর্ত, গাছ থেকে ফল নিচে পড়তেছে অপরাবর্ত, কোন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, ধরো নাইট্রোজেন যুক্ত হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এও কি অপরাবর্ত। তাহলে সব প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত, পরে আসবো যে একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা সেটাকে কে বলে, থার্মোডাইনামিক্স বলে। তাহলে এই অপরাবর্ত মানে কি স্বতঃস্ফূর্ততাকে বলে, একটা দিকে হবে। আর পরাবর্ত তাহলে কি এটা কাল্পনিক ব্যাপার কিছুটা, মানে তারা গ্যালভানিক কোষ, পরীক্ষায় উদাহরণ করলে তো লিখতে হবে, তখন লিখতে হবে কি গ্যালভানিক কোষ। আর অপরাবর্ত হলে যে কোনো বিক্রিয়া প্রকৃতিতে ঘটা যে কোনো প্রক্রিয়া অপরাবর্ত প্রক্রিয়া উদাহরণ। আজ এখান পর্যন্ত থাকুক, পরের দিন।